নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলে ভালো রয়েছে। ইলেকশন স্টোলেন অর্থাৎ ইলেকশনে চুরি হয়েছে, অর্থাৎ ভোট চুরি হয়েছে, এরকম দাবি করছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন তিনি হঠাৎ এরকম দাবি করছেন, কিসের ভিত্তিতে দাবি করছেন? পরবর্তীতে তার যে এই বক্তব্য, তার যে এই দাবি যে ভোট চুরি হয়েছে, ভোটে চুরি হয়েছে এবং 2024-এর লোকসভা ইলেকশনে এরকম ঘটনা ঘটেছে, এই দাবি করার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলেছে, তাদের বক্তব্য কি, এবং আমাদের বর্তমানে যে কেন্দ্রের সরকার রয়েছে বা বিজেপি দলের পক্ষ থেকে কি বক্তব্য এসেছে, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। যদিও এই বিষয়টি 7ই আগস্টের তিনি এনেছিলেন সামনে, সবার সামনে নিয়ে এসেছিলেন এই তার অ্যালিগেশন বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টেও কিন্তু তার এই অভিযোগ। তো কি এই অভিযোগ, আমরা সবার প্রথমে সেটাই জানবো এবং তার পরবর্তীতে বিজেপি দলের পক্ষ থেকে কি বক্তব্য এসেছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কি বলা হয়েছে তার এই বক্তব্যের প্রেক্ষিতে। এটা নতুন নয় যে রাহুল গান্ধী এটাই প্রথমবার অ্যালিগেশন আনছেন। তার দলের পক্ষ থেকে এর আগেও একাধিকবার কিন্তু এরকম অ্যালিগেশন নিয়ে আসা হয়েছিল। সেটা ছিল ইভিএম হ্যাকিং। কিন্তু তারপরে দেখা গেছে, আমি ইভিএম হ্যাকিং নিয়েও একটা এর পূর্বে ভিডিও বানিয়েছিলাম, আমাদের প্লে লিস্টে গেলে হয়তো আপনারা দেখতে পারবেন, পারলে পরে আমি লিঙ্কে দিয়ে দেবো। তো যে ইভিএম হ্যাকিং, সেটা নিয়ে কিন্তু তারা এর আগে একাধিক ইলেকশনের পূর্বে বা একাধিক ইলেকশনের রেজাল্টের পরবর্তী সময়ে তাদের আর কি হিতে, যদি তাদের সপক্ষে ইলেকশনের রেজাল্ট না আসে, তার পরবর্তী সময় কিন্তু তারা এই ইভিএম হ্যাকিং এই দাবিটা তুলতো। কিন্তু তার পরবর্তী সময় দেখা গেছে যে প্রমাণ সহিত পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ইভিএম কে কোনোভাবেই হ্যাকিং করা সম্ভব নয়, কারণ ইভিএম এর সাথে কোনো রকম ইন্টারনেট কানেকশন থাকে না। আর ইন্টারনেট কানেকশন না থাকলে পরে সেটাকে হ্যাকিং করা কখনোই সম্ভব হবে না। এটা গেল তার পূর্ববর্তী অ্যালিগেশন, এর পূর্বে যে অ্যালিগেশন তারা চালাতো, যার মাধ্যমে তারা ইলেকশন লড়তো এবং নিজেদেরকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করতো এর মাধ্যমে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে 2024-এর ইলেকশনে তারা তো আসন পায়নি, 99 খানার মতন আসন পেয়েছিল। বিজেপিও যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এমনটাও নয়, একা পায়নি, তাদের শরিক দল নিয়ে তারা সরকার গঠন করেছে। তার পরবর্তী সময় তারা অ্যালিগেশন নিয়ে এসেছে এই বর্তমান সময়ে, অর্থাৎ 7ই আগস্ট তিনি পিপিটির মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন এই অ্যালিগেশন যে হিউজ ইলেকশন স্টোলেন হয়েছে এবং সেটা বাছাই কিছু আসনে কিন্তু সরকার করেছে। তার দাবি অনুযায়ী সরকারের যেই কটি আসন প্রয়োজন ছিল, যেই কটি আসন তাদের দরকার ছিল তাদের মেজরিটি পাওয়ার জন্য, সেই সমস্ত কিছু বাছাই করা আসনে কিন্তু তারা এই ভোট চুরি করেছে। তো আমরা জানবো স্লাইড ওয়াইজ, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে যাচ্ছি। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে আছেন, আমার ভিডিও দেখছেন, ভিডিও এখনো পর্যন্ত দেখে ফেলেছেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ইনফরমেশন আপনাদের প্রদান করছে, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, যাতে তারাও অবগত হতে পারে। আর অবশ্যই একটা লাইক করে যাবেন, তাতে কি করে আমাদের আরো ভালো ভালো ইনফরমেটিভ, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহ পাবো আর ভালো ভালোভাবে তৈরি করতে পারবো ভিডিওগুলোকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সোজা যাচ্ছি টপিকে। তো এই যে ইলেকশন স্টোলেনের কথা রাহুল গান্ধী তিনি বলেছেন এবং ইলেকশন কমিশনার ইন্ডিয়া তার কাছে কিন্তু প্রুফ চেয়েছেন পরবর্তী সময়, যে আপনি যে এই যে বলছেন, এত বড় একটা দাবি করছেন যে ইলেকশনে কারচুপি হয়েছে, ইলেকশনে ভোট চুরি হয়েছে, সেটা কিসের ভিত্তিতে করছেন, তার প্রমাণ দিন, এমনটা কিন্তু বলেছেন। এবং নিজের সিগনেচার করে নিজের যে লায়াবিলিটি, মানে আপনি যে বলছেন সেটা যাতে প্রমাণ থাকে, তার ভিত্তি কোথায় সেটা দিয়ে আপনি প্রমাণ দিন, এটা কিন্তু বলেছে। তো রীতিমতন তিনি ইসি এবং বিজেপির মধ্যে, অর্থাৎ ইলেকশন কমিশন এবং বিজেপির মধ্যে যে একটা সংযোগ রয়েছে সেটা বলেছেন, সেটা দাবি করছেন। এবং ডুপ্লিকেট ভোটার, তারপরে ফেক ইনভ্যালিড অ্যাড্রেস, বাল্ক ভোটার, সিঙ্গেল অ্যাড্রেস, ইনভ্যালিড ফটোস এবং মিসইউজ অফ ফর্ম 6 এর দাবি চালিয়েছেন। এবং এই সকল মিলিয়ে প্রায় 1 লক্ষেরও বেশি ফেক ভোট রয়েছে সেই সিটে। তো কোন সিটের কথা তিনি বলেছেন? তিনি বলছেন
মহাদেবপুরা বলে একটি আসন রয়েছে, যেটা বিধানসভা আসন মূলত, সেটা কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। তো এই আসনটিকেই কেন তিনি সিলেক্ট করলেন, সমস্ত কিছু জানব। দেখুন, এই যে তিনি দাবি করছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টে, তিনি বলছেন যে এটা ক্রিমিনাল ফ্রড টাইপের পর্যায়ে চলে গেছে এবং বিজেপির সাথে তাদের যোগসূত্র রয়েছে, এবং এমনই যোগসূত্র রয়েছে যে তারাও এই ভোটকে স্টিল করতে, মানে চুরি করতে সাহায্য করছে। এটা দাবি করছেন রাহুল গান্ধী। তিনি বৃহস্পতিবার দিন অর্থাৎ 7ই আগস্ট এই দাবি করেছেন, এবং তিনি বলছেন 1,02,250 ফেক ভোট সেখানে রয়েছে। এবং কিসের ভিত্তিতে তিনি বলছেন যে ফর্ম সিক্স আমরা পরবর্তীতে বলছি। ফর্ম সিক্সটা কি এটা আমরা জানবো, ঠিক আছে। ফর্ম 6 যে রয়েছে, সেই ফর্মের ক্যান্ডিডেটকে মিসইউজ করা হচ্ছে, একই নামে একাধিক ভোটার রয়েছে, একই ভোটার একাধিক জায়গায় রয়েছে, এমনটা দাবি করছে। তো মিস্টার গান্ধীর এই যে অ্যালিগেশন, ভোটার রোল ম্যানিপুলেশন ইন কর্ণাটকা অ্যাসেম্বলি সিটস, কর্ণাটকার চিফ ইলেকটোরাল অফিসার তাকে বলেছেন তার নিজের ওথ নিয়ে, শপথ নিয়ে, মানে নিজের দায়িত্ব নিয়ে এই একটা এভিডেন্স সাবমিট করতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, যাতে করে তারাও এর প্রমাণ যাচাই করতে পারে, এই যে তিনি যে অ্যালিগেশন নিয়েছেন এটাকে প্রুভ করতে পারে ঠিক কি ভুল। তো সেই সময় রাহুল গান্ধী তার বক্তব্যে বলেছেন যে আমি একজন রাজনীতিবিদ, মানে আই এম এ পলিটিশিয়ান, হোয়াট আই সে টু দি পিপল ইন মাই ওয়ার্ড আই এম সেইং ইট টু দি পিপল পাবলিকলি, টেক ইট অ্যাজ এন ওথ। ইন্টারেস্টিংলি দে হ্যাভেন্ট ডিনাইড দি ইনফরমেশন, দি ফর্মার কংগ্রেস চিফ সেইড রেসপন্স। তো রাহুল গান্ধী তিনি আবার এই যে চিফ ইলেকশন কমিশনারের বা চিফ ইলেকটোরাল অফিসার যে রয়েছে, তিনি যে বলেছেন তাকে তার নিজের ওথ নিয়ে একটা এভিডেন্স প্রমাণ সাবমিট করতে, তখন কিন্তু রাহুল গান্ধী বলেছেন আমি একজন রাজনীতিবিদ, আমি অলরেডি শপথ নিয়েই আমার সংসদে আমি পৌঁছেছি, সাংসদ হিসাবে জনগণের সেবায় এসেছি, এবং আমি যা বলেছি তা পাবলিকলি বলেছি, জনগণ সেটা শুনেছে, এটাকে কেন ওথ হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে না। ইন্টারেস্টিংলি তিনি বলেছেন, তিনি আরো বলেছেন যে ইন্টারেস্টিংলি ইলেকটোরাল অফিসার তার যে দাবি, তিনি যে দাবি করছেন সেটা কিন্তু নাকচ করেনি, একদম যে ডিনাই করে দেবেন এমনটাও কিন্তু করেনি, এরকমটা রাহুল গান্ধী বলছেন। তো তিনি যে বলছেন যে ক্রিমিনাল ফ্রড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে বিজেপির যোগসূত্র, তারা দুজন মিলেই এই যুগ্মভাবে তারা এই ফ্রডটা করেছে, সেটা কিসের ভিত্তিতে বলছে। তো কংগ্রেস লিডার এই যে অ্যালিগেশন দিয়েছে মহাদেবপুরা অ্যাসেম্বলিতে এই সেগমেন্টে ডাবল ডাউন হয়েছে এবং এই ক্লেম করা হয়েছে, এবং 2024-এর লোকসভা ইলেকশন রিগড হয়েছে, এই দাবি কিন্তু তিনি করেছেন। আচ্ছা, মহাদেবপুরা এটাকেই কেন তিনি বেছেছেন? দেখুন, কর্ণাটকের যে রাজ্য সরকার আসন, রাজ্য সরকার চালায়, সেটা হচ্ছে কংগ্রেসেরই রাজ্য সরকার, কংগ্রেসের সরকার রয়েছে। তো স্বাভাবিকভাবেই যেখানে তার নিজের সরকার থাকবে সেখানে কিন্তু এর কাজ করার সুবিধাটা বেশি পাওয়া যাবে, কেননা একটা বিজেপি শাসিত অঞ্চলে, বিজেপি শাসিত রাজ্যে কিন্তু এই রকম পরীক্ষা বা এই রকম ইনভেস্টিগেশন করা প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে, এটা সম্ভবই হবে না। তো সেই দিক থেকে কর্ণাটকে করা তার কাছে কিন্তু মনে হয়েছে অনেকটা ইজি। যদিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে তথ্য চাইতে গেলে, 2024-এর ইলেকশনের তথ্য চাইতে গেলে যে কারা কারা সেই ভোট দিয়েছে চাইতে গেলে কিন্তু তারা ডিজিটালি কোনো রকম তথ্য দেয়নি, তারা দিয়েছে অফলাইন তথ্য। অফলাইনে কয়েক হাজার পেজ তাকে সেটা ইনভেস্টিগেশনের জন্য পড়তে হয়েছে, এবং তাদের কাছে বলা হচ্ছে যে 40 জনের একটা টিম ছিল, যত সম্ভব আমি বলছি পরবর্তী স্লাইডে রয়েছে, 40 জনের একটা টিম ছিল, আর 60 দিন ধরে, অর্থাৎ 2 মাস ধরে এটাকে, 60 দিনে 6 মাস
ধরে ইনভেস্টিগেশন করেছে, তারা এটা পড়েছে, মানে তাদেরকে ম্যানুয়ালি পড়তে হয়েছে, মানে 1 বাই 1 নেমকে তাদেরকে পড়তে হয়েছে এই ইনভেস্টিগেশনের জন্য। তারা নিজেরা ইনভেস্টিগেশন পার্টি লেভেলে করেছে, তাদের দলের লেভেলে করেছে, এবং তার জন্য তাদের টিম কিন্তু অ্যাক্টিভলি কাজ করেছে। এবং এটাও কিন্তু তিনি বলেছেন যে তাকে যে ডিজিটালি একটা তথ্য দেবে, ডিজিটালি তথ্য দিলে কি হয়, পিডিএফ এর তথ্য দিলে পারে, সেখানে ইজিলি সেটাকে পুরোপুরি ভেরিফাই করা যায়, ইজিলি সার্চও করা যায়, এমনটা এতটাই সহজ হয়ে যায় ডিজিটালি হলে পরে। একটা পিডিএফ ফরম্যাটে যদি দেওয়া হতো তাহলে সেখানে একটা নাম সার্চ করলে সেই নামের কতজন কোথায় রয়েছে সেটা কিন্তু ইজিলি দেখতে পারতো, কিন্তু সেটা কিন্তু করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা ম্যানুয়ালি ফরম্যাট দিয়ে দিয়েছে, ম্যানুয়ালি সব ডকুমেন্টস দিয়ে দিয়েছে, সেটা নিয়ে করুন। এবং তারা ভেবেছিল যে এটা অনেকটা কঠিন হবে, সে করতে পারবে না, কিন্তু দেখা গেছে যে রাহুল গান্ধী কিন্তু এটাকে তার একটা টার্গেট হিসাবে নিয়েছিল যে এটাকে প্রমাণ করতেই হবে, এবং তার কাছে সন্দেহ লেগেছিল যে সেই আসনে কোথাও কারচুপি হচ্ছে। সেই আসন নয়, সেরকম একাধিক আসনে হয়েছিল, কিন্তু পুরোপুরি যদি সেই লোকসভা সেন্টারে তারা করতে যেত সেটা অনেকটাই কঠিন হয়ে যেত। সেই জন্যই এই মহাদেবপুরা বলে যে অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভা আসন রয়েছে, সেই আসনটিকেই তারা বেছে নিয়েছে এই পরীক্ষা করার জন্য, এই যে ইনভেস্টিগেশন করার জন্য। তো এই হচ্ছে মূল কারণ হচ্ছে মহাদেবপুরা, মানে একটি আসনের মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে কতটা হতে পারে সমগ্র দেশব্যাপী কারচুপি, এই ভোটের কারচুপি। তো তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর যতটা প্রয়োজন হয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতটুকু প্রয়োজন হয়েছে, অর্থাৎ তার আসন, তার ক্ষমতায় আসার জন্য, 2024-এ ক্ষমতায় আসার জন্য যতটা আসনের প্রয়োজন ছিল, অর্থাৎ তারা যতটা পেত তার থেকে 25টি আসন এক্সট্রা প্রয়োজন ছিল, সেগুলোতেই এরকমটা কাজ হয়েছে। তো দ্য জুডিশিয়ারি needs to get involved in the because of the democracy that we love so much does not exist. তো তিনি বলছেন যে জুডিশিয়ারির অর্থাৎ কোর্টের এই বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন রয়েছে, কেননা বর্তমানে ভারতের যে পরিস্থিতি রয়েছে, ডেমোক্রেসির যে পরিস্থিতি রয়েছে, আমরা যেমনটা আশা করি যে ডেমোক্রেসি যেমনটা হওয়া উচিত তেমনটা কিন্তু নেই, এর জন্য জুডিশিয়ারির হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেছেন, আমি চাই নেশন টু নো, জাতি জানুক যে দেয়ার ইজ আ হিউজ ক্রিমিনাল ফ্রড, সেখানে অনেক বেশি ফ্রড হচ্ছে, পারপেট্রেটেড অন দিস কান্ট্রি, সমগ্র দেশব্যাপী। ইট ইজ being doing by the election commission and the party in power and we have given you undoubtable proof. তো তিনি বলছেন জনগণের উদ্দেশ্যে যে সমগ্র দেশব্যাপী ইলেকশন কমিশন এবং ক্ষমতায় যে সরকার রয়েছে তারা মিলে এমন কারচুপি করছে ইলেকশনে, এবং তার কোনো সন্দেহ নেই, এরকম প্রুফ আমরা প্রকাশ করছি। মিস্টার গান্ধী এটা বলেছেন। যদি ইলেকশন কমিশন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, কোন রকম এই ইলেকটোরাল ভোটার ডাটা তাদের না দেয় গত 10 থেকে 15 বছরে, এবং কোন রকম সিসিটিভি ফুটেজ না প্রদান করে তাদেরকে, তাহলে এটা মেনেই নিতে হয় ইলেকশন কমিশন এই ক্রাইমকে সরাসরি বলতে গেলে সমর্থন করছে। তিনি যে পিপিটি স্লাইড দিয়েছেন, তিনি প্রমাণ সেখানে দেখিয়েছেন যে ফেক অ্যাড্রেস এবং ডুপ্লিকেট ভোটার্স সবকিছুই সেখানে রয়েছে, ফেক অ্যাড্রেস এবং ডুপ্লিকেট ভোটার্স প্রমাণ দিয়েছেন। এবং তিনি তার এই ইনভেস্টিগেশন 6 মাস ধরে চালিয়েছেন পার্টি লেভেলে, পার্টির ইন্টারনাল সার্ভে মাধ্যমে, এবং 16টি লোকসভা সিটে এই কারণে করেছে, কর্ণাটকে যে 16টি লোকসভা সিট ছিল তাদের পার্টি লেভেলের সার্ভেতে এসেছিল যে তারা 16টাই জিতে যাবে, ঠিক আছে, এরকমটাই তারা এক্সপেক্ট করেছিল যে 16টাই জিতে যাবে, কিন্তু তারা 9টিতে মাত্র জিতেছে এবং 7টিতে লুজ হয়েছে, মানে 7টিতে হেরেছে। এবং স্বাভাবিকভাবে তাদের মনে একটা সন্দেহ জাগে, এবং সেখান থেকেই একটি আসন এই মহাদেবপুরা তাকে বেছে নেয় এরকম ইনভেস্টিগেশনের জন্য, এবং সেখানে এরকম তথ্য উঠে আসে। So we started examining the detail and discovered the approximately 1250 voters were stolen in the Mahadevpura assembly seat, যেটা পূর্বেও বললাম। তো এরকম ইনভেস্টিগেশনের পরে এরকমটা সামনে এসেছে যে 1 লাখের উপরে ভোট চুরি করার মাধ্যমেই তারা পেয়েছে তার দাবি। তিনি বলছেন, তিনি দেখিয়েছেন যে 11,965টি ভোট যেটা পুরোপুরি ডুপ্লিকেট ভোটার, তাদের কোনো অস্তিত্বই নেই,
এবং 40 অস্তিত্ব বলতে তারা সেই অ্যাসেম্বলির কোনো লোক নন, এরকম ডুপ্লিকেট ভোটার। এবং অ্যাসেম্বলির লোক হলেও অ্যাক্টিভলি ওই বিধানসভার মানে অ্যাসেম্বলি বলতে সেই লোকসভা অঞ্চলের ভোটার হতে পারে, কিন্তু ওই অ্যাসেম্বলির ভোটার না। অর্থাৎ এক জায়গায় ভোট রয়েছে, তার অন্য অ্যাসেম্বলিতে ভোট রয়েছে, তা সত্ত্বেও এখানেও তার নাম মানে তাকে ভোট দেওয়া হয়েছে, এরকমও ভোটার রয়েছে। 40,019 জন ভোটার রয়েছে ফেক এবং ইনভ্যালিড অ্যাড্রেসের মাধ্যমে, অর্থাৎ তার প্রকৃত অ্যাড্রেসই নেই সেখানকার, এমনটাও কিন্তু বলা হয়েছে। এবং 10,452 জন রয়েছে বাল্ক ভোটার অর সিঙ্গেল অ্যাড্রেস ভোটার্স। 4,132 ভোটার যাদের ইনভ্যালিড ফটো রয়েছে, যাদের ফটো কোনো ভ্যালিডই নেই, এবং 33,652 ভোটার যাদের মিসিং রয়েছে ফর্ম 6 থেকে। অর্থাৎ তাদেরকে দেখানো হচ্ছে 6 নম্বর ফর্ম ইউজ করে তারা নতুন ভোটার, কিন্তু তারা কিন্তু নতুন ভোটার না। এই 6 নম্বর ফর্মকে মেইনলি ব্যবহার করা হয় যারা নিউ ভোটার, অর্থাৎ 18 বছর হয়ে গেছে, তারা নতুন ভোটার হিসাবে নাম দাখিল করেছে এই ভোটার লিস্টে, কিন্তু সেরকম তারা কিন্তু নয়। এটাও কিন্তু মিসলিড করা হয়েছে এই ফর্ম 6 কেও। আবার কোনো অ্যাসেম্বলিতে তারা ছিল, কোনো বুথে ছিল, সেখান থেকে অন্য বুথের অ্যাড্রেসে তারা শিফট হয়েছে, সেখানেও কিন্তু এই ফর্ম 6 কে ইউজ করা। এরকম ভোটার প্রচুর রয়েছে, এই ফেক ভোটারকে তারা নিজেদের জন্য কাজে লাগিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি এক জায়গায়, অর্থাৎ দেখুন একটি বুথে আপনি ছিলেন, মানে আমি হয়তো দেখুন আমি এক বুথের ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেট বলতে ভুল করছি, আমি ভোটার আর কি, এক বুথের। তো আমি শিফট করেছি অন্য আরেকটি বুথে, অর্থাৎ অন্য অ্যাড্রেসে আমি আমার বাসস্থানকে চেঞ্জ করেছি, তাহলে স্বাভাবিকভাবে আমার নাম কি হবে, সেই স্থানে চলে যাবে, সেই বুথে চলে যাবে। এখানে কি করা হয়েছে, তার পুরনো যে নাম সেটাকে আর কাটা হয়নি, সেটাকেও পুরনো অ্যাসেম্বলিতে রাখা হয়েছে, এবং নতুন অ্যাসেম্বলিতে নতুন যে বুথে সেখানেও নাম ওঠানো হয়েছে। ফলে কি হচ্ছে, পুরনো যে নামটা রয়েছে সেটাকেও কাজে লাগানো হচ্ছে, এরকমটা দাবি করা হচ্ছে। এছাড়া তো ফেক ভোটার রয়েছে, এবং একাধিক এমন ভোটার রয়েছে যারা এই একাধিক অ্যাড্রেসে তাদের নাম রয়েছে, একাধিক অ্যাড্রেস বলতে 3-4 জায়গায়ও নাম রয়েছে, এমনটাও দাবি করা হচ্ছে। ফর ইনস্ট্যান্স মিস্টার গান্ধী এটাও দাবি করেছেন যে হিজ প্রেজেন্টেশন দ্যাট গুরকিত সিং ডাং বলে একজন রয়েছেন, তিনি ভোটার হিসাবে রেজিস্টার রয়েছেন ডিফারেন্ট জায়গাতে, দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, উইথ 4 সেপারেট ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড নাম্বারের সাথে। আবার অ্যানাদার ভোটার, আরেকজন ভোটার আদিত্য শ্রীবাস্তব, যার নাম, তিনিও বারাণসীর উত্তরপ্রদেশে রয়েছে, এবং মুম্বাইয়ের মহারাষ্ট্রে রয়েছে, এবং বেঙ্গালুরুর কর্ণাটকেও যার নাম একইভাবে একই সাথে রয়েছে। তো এরকম তথ্য উঠে এসেছে তার দাবি। যদিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি কিন্তু বলেছেন তাদের দাবি, এই যে কংগ্রেস যে দাবি করেছেন, বিশেষ করে রাহুল গান্ধী যে দাবি করেছেন, এই অ্যালিগেশন দিয়েছেন, সেটা পুরোপুরি ভুল, এবং তার জন্য তাকে অ্যাপোলজি চাইতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। কেননা এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও দোষারোপ করা হচ্ছে, তাদেরকেও দোষী বলে পয়েন্ট আউট করা হচ্ছে। তো হয় তিনি দোষ স্বীকার করুন, রাহুল গান্ধী দোষ স্বীকার করুন, নতুবা একটি সাইন্ড ডিক্লারেশন দিন যে তিনি যা বলছেন তা পুরোপুরি সঠিক, তার দায় পুরোপুরি তার ঘাড়ে নিন, এমনটা কিন্তু বলছেন। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পুরোপুরি বলেছেন যে নির্বাচন কমিশন লোকসভায় কংগ্রেস নেতা এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ খারিজ করে দিয়েছে। কমিশন মিস্টার গান্ধীকে হয়তো সেই সব বিষয়ে স্বাক্ষর করতে বলছে যা তিনি একটি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন, এবং তিনি সত্যি বলে মনে করেন এমনটাই তিনি তুলে ধরেছেন, অথবা জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন। অর্থাৎ যেটা বললাম যে তিনি সত্যি মনে করেন যে তিনি তার যে বক্তব্য দিয়েছেন এই সমস্ত কিছুই ভিত্তি রয়েছে, তাহলে তিনি একটা সাইন করা একটা পত্র বা সার্টিফিকেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে দিন, বা জাতির কাছে ক্ষমা চান তার এই বক্তব্যের জন্য। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইসিআই বলেছেন যে যদি মিস্টার গান্ধী ঘোষণাপত্রে স্বাক্ষর না করেন তাহলে তার মানে হবে যে তিনি তার নিজের বিশ্লেষণের উপর বিশ্বাস করেন না, এবং তিনি অযৌক্তিক অভিযোগ করছেন। ভোট গ্রহণকারী সংস্থা আরো স্পষ্ট করে বলেছেন যে লোকসভা নির্বাচন 2024-এর জন্য ভোটার তালিকা প্রস্তুত করার সময় রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের অধীন 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো আপিল দায়ের করা হয়নি, এমনটা দাবি করা হয়েছে। কমিশন উল্লেখ করেছেন আরো যে রাহুল গান্ধী এই ধরনের অনেক অভিযোগ করেছেন, যদিও তার পক্ষ থেকে কখনোই কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অর্থাৎ এর পূর্বেও কংগ্রেসের তরফ থেকে, রাহুল গান্ধীর তরফ থেকে ইভিএম হ্যাক,
এরকম ফেক ভোট, মহারাষ্ট্রে বলা হয়েছিল এরকম ৭৫,০০০ ফেক ভোট রয়েছে সেখানে। তো তার কোনো লিখিত কিন্তু অভিযোগ দায়ের করেনি, এরকমই মিডিয়ার মাধ্যমে তিনি বলেছেন। কিন্তু তার কতটা সত্যতা রয়েছে সেখানে কিন্তু রাহুল গান্ধী কিন্তু কখনোই ফিজিক্যালি কোনো হার্ড কপি ইলেকশন কমিশনের কাছে দেয়নি যে এটা সত্যি। তার মানে কি রাহুল গান্ধী নিজেও সেটাকে স্বীকার নিজের উপরে, নিজের দেওয়া তথ্যের উপরেও তার বিশ্বাস নেই, এমনটাই বলছেন ইলেকশন কমিশন। ব্যক্তিগতভাবে কোনো স্বস্বাক্ষরিত চিঠি তারা পাননি, অর্থাৎ ইলেকশন কমিশন পাননি। ডিসেম্বর 2024-এ মিস্টার গান্ধীর উত্থাপিত মহারাষ্ট্র নির্বাচন সংক্রান্ত বিষয়টিকে তুলে ধরে ইসিআই বলেছে যে তারা গত বছরেও ডিসেম্বরে একটি জবাব জারি করেছিল, যা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ্যে উপলব্ধ। কিন্তু মিস্টার গান্ধী দাবি করেছেন যে ইসিআই কখনোই জবাব দেয়নি, অর্থাৎ গত বছরও মহারাষ্ট্রে ইলেকশন নিয়েও তারা একটা দাবি করেছিল এবং সেই দাবি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে রয়েছে, কিন্তু তারা কোনো ফিজিক্যালি এরকম কোনো দেয়নি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে তার রাহুল গান্ধীর উচিত যে রেজিস্ট্রেশন অফ ইলেকশন রুল 1960 অধীন 38B অনুযায়ী রুলের অধীন তাকে ডিক্লারেশন দিতে হবে, তিনি যেটা বলেছেন, নতুবা তিনি অ্যাপোলোজাইজ করুন, ক্ষমা চান। তিনি যে বলেছেন যে একাধিক ভোটার রয়েছে এবং বলেছেন যে যেই ব্যক্তি কর্ণাটকে ভোট দিয়েছেন সেখানে তিনি মহারাষ্ট্রে ভোট দিয়েছেন এবং তিনি একইভাবে উত্তরপ্রদেশে ভোট দিয়েছেন, সেই বক্তব্যের অনুযায়ী, সেই বক্তব্যের এগেনস্টে উত্তরপ্রদেশের চিফ ইলেকটোরাল অফিসার বলেছেন মিস্টার শ্রীবাস্তবা যে মিস্টার গান্ধী যে দাবি করছেন তার দাবি পুরোপুরি ভিত্তিহীন। এমন কোনো ব্যক্তি নেই যিনি এরকম উত্তরপ্রদেশে, যার নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে, যিনি মহারাষ্ট্রে ভোট দিচ্ছেন বা কর্ণাটকে ভোট দিচ্ছেন। মহারাষ্ট্রের সিইও মিস্টার গান্ধীকে তার এই বক্তব্যের জন্য পত্র পেশ করতে বলেছেন ইলেকশন কমিশনের কাছে। মহারাষ্ট্র চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনভিস অর্থাৎ বিজেপির মহারাষ্ট্রে, তার পক্ষ থেকে বলা হয়েছে যে মিস্টার গান্ধী যে বক্তব্য বলছেন এবং তিনি যে ফিগার দিচ্ছেন তা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। পূর্বে ৭৫,০০০ বলেছিল, ৭৫ লাখ বলেছিল যে ভোটার ইনক্রিজ হয়েছে মহারাষ্ট্রে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সেটা কোটির উপরে গিয়ে দাঁড়িয়েছে। তো রাহুল গান্ধীর যে ব্রেইন চিপ সেটাই চুরি হয়ে গেছে। তিনি আগে এরকমই ক্রিটিসাইজ করে বলেছেন রাহুল গান্ধীর বক্তব্যকে, যে তিনি যে একাধিকবার বলছে ভোট চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে, সেখানে ভোট চুরি হয়নি, রাহুল গান্ধীর মস্তিষ্কে যে চিপ রয়েছে সেটাই চুরি হয়ে গেছে। তো এরকম বাক বিতণ্ডা জ্বলেছে, তার হার্ড ডিস্ক করাপ্টেড হয়ে গেছে, মানে হার্ড ডিস্ক ক্র্যাশ করে গেছে এমনটাও দাবি করছেন, মানে তার ভেতরে সবকিছু ক্র্যাশ হয়ে গেছে, চুরি হয়ে গেছে তার ভেতরেই। দ্যাট ইজ ওয়াই হি হ্যাজ বিন লাইং, এই কারণে তিনি মিথ্যে বলছেন, মেকিং ফলস স্টেটমেন্ট, মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছে। এই হচ্ছে রাহুল গান্ধীর বক্তব্য ছিল এবং তার প্রেক্ষিতে তার এগেনস্টে কিন্তু বিজেপির পক্ষ থেকে বক্তব্য রয়েছে এবং বিজেপির স্পোক্স পার্সন অর্থাৎ সেন্ট্রালের যে স্পোক্স পার্সন রয়েছে কেন্দ্র সরকারের, তিনিও বলেছেন, তার বক্তব্য কি, তিনি বলেছেন যে অর্থাৎ রাহুল গান্ধী যে বক্তব্য দিয়েছেন যে ভোট চুরি হয়েছে এবং তার প্রেক্ষিতে 9 আগস্ট তিনি বলেছেন কংগ্রেস লিডার রাহুল গান্ধী উচিত অবশ্যই রিজাইন করার তার সংসদ পদ থেকে এবং তার নৈতিক মূল্যবোধের তরফ থেকেই, নৈতিক মূল্যবোধের দিক থেকেই তাকে রিজাইন করা প্রয়োজন রয়েছে লোকসভার মেম্বারশিপের পদ থেকে। এবং যদি তার আর কি ইলেকশন কমিশনের যে কার্যক্রম তার উপর বিশ্বাস না থাকে তাহলে অবশ্যই রিজাইন করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তিনি ভোট থিফটের ব্যাপারে যে দাবি করেছেন সেই ব্যাপারে, কেননা তিনি কোনো ফিজিক্যাল ডিক্লারেশন হার্ড কপি দিচ্ছেন না বা মেইলের মাধ্যমে পাঠাচ্ছেন না। বিজেপি ন্যাশনাল স্পোর্টস পার্সন গৌরব ভাটিয়া তিনি আরো বলেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টি চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং এমপি প্রিয়াঙ্কা গান্ধীরও উচিত, প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা অর্থাৎ রাহুল গান্ধীর বোন, তারও উচিত তাদের রাজ্যসভা এবং লোকসভার পদ থেকে ইস্তফা দেওয়া তাদের নৈতিক মূল্যবোধের পক্ষ থেকে। তো এই তো গেল ব্যাপার, ঠিক আছে, যে কি কারণে ওই ইলেকশন সেই অ্যাসেম্বলির আসনকেই সিলেক্ট করা হয়েছিল, কিভাবে তারা সিলেক্ট করেছে এবং কিসের ভিত্তিতে এই দাবি রাহুল গান্ধী করেছেন এবং তার পরবর্তীতে তাকে ক্রিটিসাইজ করেও বিজেপির পক্ষ থেকে কিন্তু একাধিক বক্তব্য করা হয়েছে।
বক্তব্য পেশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও, সেখানকার ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকেও বলা হয়েছে যে তাকে তার ওথে পেশ করতে হবে, তার যে বক্তব্য সেটা ইলেকশন কমিশনের কাছে, নতুবা তাকে অ্যাপোলোজাইজ করতে হবে, ঠিক আছে। এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি একাধিকবার তার স্টেটমেন্টকে চেঞ্জ করেন এবং সেটার কোনো তার যে নিজের দায়িত্ব নিয়ে বলা এমনটাও কিন্তু পেশ করে না। তো তার উচিত তার নৈতিক মূল্যবোধের পক্ষ থেকেই, নৈতিক মূল্যবোধের দিক থেকে তাকে রিজাইন করা। তো এই হচ্ছে বাকবিতণ্ডা চলছে। এই মুহূর্তে আবার বিজেপির নয়, কর্ণাটকের মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টারের অধীন একজন মিনিস্টার রয়েছে, তিনি কিন্তু এই উত্তেজনাময় পরিস্থিতিতে কংগ্রেসেরই পরিস্থিতিকে আরো টালমাটাল করে দিয়েছে। কেননা কর্ণাটকে কংগ্রেসের সরকার এবং তার মিনিস্টার যখন বলবে কথা, সেটা কিন্তু কংগ্রেস সরকারের, অর্থাৎ কংগ্রেস রাহুল গান্ধী যে বক্তব্য বলেছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে, ভ্যারি করবে। তো সেখানে তিনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন যে রাহুল গান্ধী যে বক্তব্য দিচ্ছেন সেটা একদমই ঠিক, ভোটের কারচুপি হচ্ছে এবং বর্তমানে বিজেপি কেন্দ্রে সরকার রয়েছে। তবে ইলেকশন কমিশনের এ ব্যাপারে কিন্তু সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে। আর তার সরকার যে এসেছে তারাই কেন এটা নিয়ে এখনো পর্যন্ত চুপ ছিল এবং তারা কেন এই জিনিসটাকে দৃষ্টি নিক্ষেপ করেনি এর পূর্বে, এটা কিন্তু বলেছে। অর্থাৎ কংগ্রেস যখন সরকার ছিল কেন্দ্রে বা বর্তমানে যে রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে তারা কেন করছে না। তো এরকমই কিন্তু কংগ্রেসের মিনিস্টার অ্যাডমিট ইরেগুলারিটিস ডিউরিং কংগ্রেস গভর্নমেন্ট রিমার্কস ফলো রাহুল গান্ধী's বিজেপি ভোট থেফট চার্জেস এবং কংগ্রেস ওয়ার্ক ডিমান্ড রাজন্নাস সাসপেনশন। তো তার এই বক্তব্যের পরে কিন্তু তার আবার সাসপেনশনও চেয়েছেন তার দলের লোকে। তো আমরা জেনে নিই একটু ভালোভাবে যে তিনি কি বলেছেন। কর্ণাটক কোঅপারেটিভ মিনিস্টার তিনি কে রাজান্না বলেছেন যে ভোটার লিস্টের ইরেগুলারিটি রয়েছে কর্ণাটকে ডিউরিং কংগ্রেস গভর্নমেন্ট টেনিউর, কংগ্রেসের যে গভর্নমেন্ট টেনিউর চালু হয়েছিল সেই সময় থেকে। তো এটা বলার পরেই কিন্তু তাদের অন্তর্মহলে কিন্তু তাদের ভেতরে একটা বাকবিতণ্ডা চালু হয়ে গেছে। তো রাইট ইন ফ্রন্ট অফ আওয়ার আইস, আমাদের চোখের সামনে এটা ঘটেছে অ্যান্ড আমরা এটাকে প্রপারলি কেন মনিটর করিনি। তার বক্তব্য অনুযায়ী এটা কংগ্রেস লিডার রাহুল গান্ধী, তার যে এই বক্তব্যটা এতটাই উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করেছে এই কারণে যে রাহুল গান্ধীর যে বক্তব্য তার পরবর্তীতে তিনি এই বক্তব্য পেশ করেছেন এবং একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি করেছেন কংগ্রেসের মহলে। স্পিকিং টু রিপোর্টার্স রাজান্না আরো বলেছেন যে ভোটার লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড হোয়েন দি কংগ্রেস ওয়াজ পাওয়ার। কংগ্রেস যখন সরকারে ছিল, কেন্দ্র সরকারে ছিল, তখন এই ভোটার লিস্ট প্রিপেয়ার করা হয়েছিল। তো তখনই তো এই নামগুলোকে অনেকেই এন্ট্রি ছিল, কেন তখনই এটাকে সামনে নিয়ে আসা হয়নি? কেন ইলেকশন কমিশনকে তখন কেন বলা হয়নি? কেন এখন এই বিষয়টিকে নতুন করে নিয়ে আসা হচ্ছে? ঠিক আছে, ইট ইজ দি সেম ডিড নট, আমরা এর পূর্বে করিনি, মনিটর করিনি। তিনি আরো বলেছেন যে মাধবপুরা one person managed to get their name included in 3 different places vote multiple times। তো যেটা আর কি কংগ্রেসের পক্ষ থেকে, রাহুল গান্ধীর পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি বলেছেন যে এরকম যে একই নাম একাধিক জায়গায় রয়েছে এটা তো রয়েছে, তো এটা তো কংগ্রেসের আমলেই এরকমটা হয়েছে, তখন কেন করা হচ্ছিল না? এটা তো আমাদেরও কোথাও একটা ভুল রয়েছে। তো এরকম করার পরে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু, কংগ্রেসের দলের পক্ষ থেকে তার ইস্তফা চাওয়া হচ্ছে এবং কংগ্রেসের এমএলএ আর.ভি. দেশপান্ডে তিনিও রাজন্নার এই বক্তব্যের সাথে সায় দিয়েছেন, যে তিনি বলছেন যে তার বক্তব্য কখনোই রং নয়, ভুল নয়, তার সত্যি তিনি সঠিক বক্তব্যই তুলে ধরেছেন। এবং তিনি আরো বলেছেন স্টেজ দ্যাট দি এভরি ভোটার মাস্ট বি কাউন্টেড, প্রত্যেকটা ভোটারকে কাউন্ট করা প্রয়োজন ভোটের পূর্বে, কোনটা লিগাল ভোটার কোনটা ইনলিগাল ভোটার, কাদেরকে বেপথে কাজে লাগানো যায়, লাগানো হয়, এতদিন পর্যন্ত লাগানো হচ্ছিল এই ভুল কাজে, তো যাদের মাধ্যমে ভোটকে চুরি করা হচ্ছিল। তো সেক্ষেত্রে এটাকে সামনে নিয়ে আসা উচিত ছিল এবং এটা বিষয়ে কেয়ারফুলি এবং ট্রান্সপারেন্সি আনা উচিত ছিল ইলেকশন কমিশনের ইতিমধ্যেই। তো ইলেকশন কমিশনের উচিত এটাকে পরবর্তী সময়ে ট্রান্সপারেন্ট করা এবং এটাকে নিয়ে কাজ করা। তো এই ছিল ব্যাপার। তো
আপনারা এই স্ক্রিনশটে যে আর রয়েছে যা কিছু রয়েছে দেখে নিতে পারেন। তো মূল বিষয়টা আমি এটাই বলছি যে সত্যি কি মিথ্যা কি এটা তো সময়ই বলবে। ইলেকশন কমিশন, রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস এবং বিজেপির মধ্যে এটা নিয়ে কিন্তু বাকবিতণ্ডা এখন মানে কথার তীর চলছে, এক দলের পক্ষ থেকে আরেক দলের পক্ষে কিন্তু এটাকে নিয়ে আঘাতও আনা হচ্ছে। তো কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। তো রাহুল গান্ধী যে জিনিসটা নিয়ে এসেছে কতটা সত্যি, কতটা চুরি হয়েছে, কেননা তার যে পূর্বের ইভিএম হ্যাকিং সেটা কিন্তু পুরোপুরি ফেল হয়েছে সেই বক্তব্য, সেটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে হ্যাকিং কোনোভাবেই সম্ভব নয়। এবং বর্তমান সময়ে তিনি যে চুরি করার অভিযোগ আনছেন, সেখানে আবারও একটা প্রশ্ন উঠে আসে যে এবছর কিন্তু বিজেপি মেজরিটি পায়নি, শরিক দলের মাধ্যমে তারা কিন্তু মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। যদি সত্যি এরকম চুরির ঘটনা ঘটে থাকে, ইলেকশন কমিশন যদি সাহায্য করে থাকে এবং বিজেপির পক্ষ থেকে এরকম চুরির ঘটনার সাথে লিপ্ত হয়ে থাকে, তাহলে তারা কি এই মেজরিটিটা এভাবে আনতে পারতো না? তাহলে কেন তারা মেজরিটি পেল না? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এখন উঠেও আসে তার এই রাহুল গান্ধীর এই বক্তব্যের পরে। তো কতটা সত্যি রয়েছে রাহুল গান্ধীর এই বক্তব্যে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অবশ্যই নিঃসন্দেহে এটা একটা বড়, যেহেতু তিনি পিপিটির মাধ্যমে, তথ্যের মাধ্যমে 6 মাস ধরে ইনভেস্টিগেশন করেছে, সার্ভের মাধ্যমে, তাদের ইন্টারনাল লেভেলে দলের একটা টিমের মাধ্যমে করেছে, সেখানে কিছুটা হলেও তো সত্যি রয়েছে যে এরকম ভোট চুরি হয়। সেটা হয়তো বা এমনও হতে পারে যে সরকারের থেকে সেই এই যে ভোট চুরির পদ্ধতিকে কাজে লাগায়, সেটা কংগ্রেসও হয়তো তার সময় কাজে লাগাতে পারে বা লাগাতো। আর এমনটা যে সেই রাজ্যেই হচ্ছে এমনটা নয়, প্রতিটি রাজ্যেই যে কেন্দ্রে হয়তো বিজেপি রয়েছে, কেন্দ্র সরকারের যখন লোকসভা ইলেকশন, লোকসভা আসনের প্রয়োজন হয় তখন তারা এটাকে কাজে লাগায়। অর্থাৎ আবার যখন রাজ্য পর্যায়ে বিধানসভা নির্বাচন হয়, রাজ্য সরকারও যে এর থেকে পিছিয়ে থাকে এমনটা কিন্তু নয়। অনেক রাজ্য রয়েছে, অনেকে বুঝতে পারবেন আমরা হাসি দেখে, যে অনেক রাজ্য রয়েছে তারা রাজ্য স্তরে এরকমটা করে। তো কেউ ধোয়া তুলসী পাতা নয়, প্রত্যেকটি রাজ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তো বর্তমানে রয়েছে, কেন্দ্র সরকারের যে এই দাবি কতটা যুক্তিসঙ্গত, যদি রাহুল গান্ধী এটা নিজের ওথ নিয়ে পেশ করে ইলেকটোরাল অফিসারের কাছে প্রমাণ, তাহলে কিন্তু এটা আরো স্ট্রং এভিডেন্স হয়ে দাঁড়াবে কংগ্রেসের পক্ষ থেকে এবং রাহুল গান্ধীর পক্ষ থেকে। যদিও রাহুল গান্ধী বলেই দিয়েছে তিনি কোনো রকম এরকম দেবেন না, এবং তিনি যেহেতু পাবলিকলি বলেছেন সেটাকে ওথ হিসাবে নিতে। তো কেউই ধোয়া তুলসী পাতা নাই, কাকে আমরা ভোট দিয়ে আনবো, কারা কি কাজ করবে, বর্তমানে তো দেখাই যাচ্ছে কি পরিস্থিতি চলছে। কাউকেই, কোনো দলকেই যে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে এমনটা না। যাকেই দীর্ঘদিন সরকারে রাখা হচ্ছে তারাই কিন্তু এরকম পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক আছে, শুধু যে ভোট চুরি এমনটা নয়, পরবর্তী পর্যায়ে যেরকম সব ভোটের আগে যেরকম ম্যানিফেস্টোতে পেশ করা হয় সবকিছু চাকরি দেওয়া হবে, হেন দেওয়া হবে, তেন দেওয়া হবে, কিচ্ছু সঠিকভাবে কাজ হয় না। বর্তমান তো রিসেন্টলি এসএসসির যে কারচুপি, এসএসসি পরীক্ষাতে যে অ্যাডিকুইটি কে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, তারা যে সব করছে সরকারের, তারপরেও নীরবতা। এবং দেখা যাক, যদিও টিচাররা মিটিং করেছে সেখানে কি হয়, সেটা টপিক না আজকের বিষয়ে। তো কেউই ধোয়া তুলসী পাতা না, আমি বারবার বলছি। তো ভোট দেওয়ার সময় অবশ্যই ভাবতে হবে, কিন্তু ভেবেই বা কাকে আনবেন সরকারে, সেটা রাজ্য স্তরেই হোক বা কেন্দ্র স্তরেই হোক। যাকে নিয়ে আসা হচ্ছে, যারা 2 বছর থেকে 3 বছর বা টার্ম বাড়ছে, তাদের পরিস্থিতি কিন্তু ওই পুরনো যাদেরকে আমরা দেখেছিলাম তাদের পর্যায়ে চলে যাচ্ছে। তো দেখা যাক, যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে, এই যে অ্যালিগেশন, সরকারের পক্ষ থেকে বক্তব্য, ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্য, এই অ্যালিগেশন কে কতটা যুক্তিসঙ্গত বক্তব্য রাখছে, কারটা সঠিক, আপনাদের মতামত জানা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, গুরুত্বপূর্ণ কমেন্ট গুলো। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনার এর ভিতরে, এর মাধ্যমে কি হবে, সবার একটা যে মতামত ভেতরে আর কি কি চলছে এই বিষয়ে সমস্তটা জানা যাবে। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের ছোট ছোট পদক্ষেপগুলো আমাদেরকে হেল্প করে আরো বড় বড় ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও বানাতে। তো চলুন
পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।